সাবজেক্ট চয়েসে আপনি কেমন করেছেন আর কি, কেমন দিয়েছেন সাবজেক্ট চয়েস? সাবজেক্ট চয়েসে তো আমি ড্রয়িং এ আসছিল হইতেছে মূলত ট্রিক, এক্সামে যে জিনিসটা দেওয়া থাকে ওইটাই হচ্ছে আপনার মডেল, ওইটাই হচ্ছে আপনার রেফারেন্স। তো আমি চোখটা বন্ধ করছি আর আপনার ফার্স্ট ক্লাসের কথাটা মনে পড়ছে। 2000 years later যে হচ্ছে কি আপনি বলছিলেন যে যেটাই আসুক এটা ব্যাপার না, সেটা কখনোই আসবে না, আসতে। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান হচ্ছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, আর্ট পডকাস্টের নতুন একটি সাকসেস স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমাদের সাথে আছে আমাদের সদ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলায় চান্স পাওয়া একজন স্টুডেন্ট। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আমরা সবাই। সো আমরা সবার আগে বনশ্রীর পরিচয়টা জেনে নিতে চাই। আমি বনশ্রী তালুকদার তনু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষা দিয়েছি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় 46তম হয়েছি। মাশাআল্লাহ, খুবই আমার ভালো। ছোটবেলা থেকে আর্টের প্রতি একটা নেশা ছিল, কিন্তু অত ডিটেলসে আর্ট পারতাম না। আমি ঢাকা ভার্সিটিতেও পরীক্ষা দিছি আর সেখানে হচ্ছে 746তম হয়েছি। কিন্তু ওই যে আর্টের প্রতি আমার একটা ঝোঁক ছিল, আর্ট পারতাম, ওই মাপটা আমার জানা ছিল না দেখে আমার ওখানে ভালো একটা রেজাল্ট হয়নি। এরপর অলরাইট, তো আপনার কাছেই ভর্তি হইলাম। এখন কেমন লাগছে? চান্স পেয়ে গেলেন, বাসার সবাই অনুভূতি কেমন? আসলে চান্স পাওয়ার পর অনুভূতিটা অনেক ভালো, কারণ আমি কখনো আশা করি নাই যে আমি পারবো। আর রাজশাহী আচ্ছা, পরীক্ষার প্রশ্নটা একটু অন্যরকম ছিল, মানে অন্যান্য বছরের তুলনায়। আপনি যদি না পড়াইতেন বা হচ্ছে কি কিভাবে মাপটা নিতে হয় সেটা যদি না বলতেন, তাহলে হয়তো হ্যাঁ, আমার এখানেও চান্স হতো না। আমরা ডিয়ার ভিউয়ার্স, আমরা অবশ্যই দারুণ দারুণ সব বিষয় নিয়ে কথাবার্তা বলবো, কারণ এবার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা একটা দারুণ নাটকীয়তা আমরা লক্ষ্য করি। তনু হচ্ছে তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, বাট তার আগে আমরা জানতে চাই যে আপনার কি সাবজেক্ট চয়েস শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, সাবজেক্ট চয়েস শেষ। ওকে, সো সাবজেক্ট চয়েসের ডেট সম্পর্কে আমাদের একটু শেয়ার করেন, কতদিন ডেট ছিল? 26 থেকে 30 তারিখ পর্যন্ত এখনো দেওয়া যাবে। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেই সাবজেক্ট চয়েসের যে ওভারঅল ব্যাপারটা আছে। অলরেডি অনেকেই অনেক কনফিউশনে আছেন যে দুই গ্রুপে এক্সাম হয়েছে, গ্রুপ 1 গ্রুপ 2 থেকে, এরকম বা এ বি যেটাই বলি আমরা। প্রতি গ্রুপে আসলে অর্ধেক অর্ধেক স্টুডেন্ট এক্সামের রেজাল্ট পেয়েছে, 1 থেকে 200 300 400 পর্যন্ত একটা সিরিয়াল ছিল। টোটাল 1000 প্লাস স্টুডেন্টসকে একটা মেরিট পজিশন দেওয়া হয়েছে। তো এর ভিতরে অনেক স্টুডেন্ট আসলে অনেক কনফিউজ, হাউ উইল দে কোপ উইথ দিস রেজাল্ট, সাবজেক্ট চয়েস, ওভারঅল এভরিথিং। সো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনাদের মোস্ট অফ দ্য কমন স্টুডেন্টের যে একটা চিন্তা ভাবনা আছে যে হয়তো বা গ্রাফিক্স ডিজাইন মানেই সবকিছু, আর্ট মানেই গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, রিসেন্টলি আমি একটা পডকাস্ট রেকর্ড করলাম, ওইখানে একজন স্টুডেন্ট আসলে জানে না যে এটা হচ্ছে চারুকলার একটা অংশ, ফাইন আর্টস এর একটা অংশ, গ্রাফিক্স ডিজাইন ইন বাংলাদেশ কন্টেক্সটে আর কি। উনি ভেবেছে যে এটা সায়েন্সের হয়তো বা কোনো সাবজেক্ট। বেশ অদ্ভুত ছিল এক্সপিরিয়েন্সটা, যে আসলে একটু কনফিউশন মূলক হয়ে যায় কারণ একটা ইনফরমেশন সবকিছু মিলে। তো যাক, এই জায়গায় আমরা সাবজেক্ট চয়েস নিয়ে যদি একটা পার্মানেন্ট কথাবার্তা বলি, আপনারা যারা 1 থেকে 20-এর ভেতরে আছেন ইন বোথ গ্রুপ 1 and 2, তারা গ্রাফিক্স ডিজাইন, ড্রয়িং এন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং চয়েস দিতে পারেন। যদিও সিট সংখ্যা এখানে 60 প্লাস, কোটা সহ 60 প্লাসই, কারণ টোটাল 120টা 22টা সিটসের ভেতরে 60 বা 65 এরকম সিটস আছে। তো যারা টপ 20 প্লেস করেছেন তারা এটা চয়েস দিতে পারেন। নেক্সট, অনেক স্টুডেন্ট থাকে যারা কোটা থেকে আসে, আবার অনেক স্টুডেন্ট থাকে যাদের রেজাল্ট একই রকম থাকে। তো সেই ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হয়, যার কারণে আমি প্রথম 40 জনকে বললাম। বাট তারপরেও যদি আপনারা মনে করেন যে আপনারা যারা টপ 30 ভেতরে আছেন, 35 পর্যন্ত আছেন, তারাও এটা এই লিস্ট ওয়াইজ চয়েস দিতে পারেন। তো আপনারা কমনলি এই সাবজেক্টটা পাবেন। নেক্সট, সেকেন্ড যে স্টুডেন্ট ক্যাটাগরিটা আছেন, যারা 35 থেকে 70-র ভেতর বিলংস করেন, তারা সিরামিক্স, স্কাল্পচার এগুলো চয়েস দিতে পারেন, ওরিয়েন্টাল আর্ট দিতে পারেন। চারুকলা অ্যাডমিশন টেস্টে যারা এটা নিয়ে যে কনফিউশন ফেস করেন যে কোন সাবজেক্ট বেটার, কোন সাবজেক্টে পড়বেন, কমন সিনারিও হচ্ছে সব সাবজেক্টই সেম, সব সাবজেক্টেরই সেম ভ্যালু। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে গল্পটা আসলে এরকম যে
আমরা এমন এন্টারপ্রেনারকেও দেখেছি যারা সিরামিক্স থেকে পড়াশোনা করে অনেক লাখ লাখ কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি অলরেডি তারা রান করছে, মানে এই ফিল্ডে সিরামিক্সে পড়াশোনা করে। আবার এমন স্টুডেন্টও দেখা যায় যারা গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করে বিদেশে অনেক হাই রেপুটেড স্কলারশিপ নিয়ে সেখানে পড়াশোনা করছে অলরেডি। তো জিরো থেকে হিরো হওয়া যায় চারুকলায় পড়াশোনা করে। ইটস অল আপ টু ইউ, আপনি আপনার স্কিল, প্যাশন, নেটওয়ার্কটাকে কিভাবে ইউটিলাইজ করবেন। ইন দ্য লাস্ট মোমেন্টামে যেটা থাকে সেটা হচ্ছে আর্ট হিস্ট্রি, একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্ট কমন ফ্যাক্টর যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট থিঙ্ক দ্যাট যে এই সাবজেক্টের হয়তো বা কোনো ভ্যালু নাই, বা এই আর্ট হিস্ট্রি সাবজেক্ট পড়ে আপনি কি করবেন, বা হিস্ট্রি অফ আর্ট এটা পড়ে আসলে কতদূর আগানো যায়। আমি আপনাদের বলি, আর্ট হিস্ট্রি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে সব থেকে বেশি ভ্যালু। আপনারা যারা আর্কিওলজিতে ইন্টারেস্ট রাখেন বা মিউজিয়ামে ইন্টারেস্ট রাখেন, বিভিন্ন ধরনের এটা একটু বোরিং লাগে সবার কাছে, কারণ অনেক কিছু পড়তে হয়, জানতে হয়, অনেক হিস্ট্রি, মিথ, ফ্যাক্ট, অ্যাস্থেটিক, অনেক স্ট্রাকচারাল ব্যাপার স্যাপার। বাট এর ভেতরেও কনজারভেশন অনেক পার্ট আছে যেগুলো আর্ট হিস্ট্রিতে পড়াশোনা করলে আপনি অনেক নিশ্চিন্তে অনেক ভালো ভালো জায়গায় ফুল স্কলারশিপ পেতে পারেন, পিএইচডি করতে পারেন, নিজেকে সেটেল করতে পারেন। দের আর লট অফ অপরচুনিটিস অ্যারাউন্ড ইউ। সো জাস্ট আপনাকে ফিক্স করতে হবে যে আপনি কোনটা চাইতেছেন। তো মূলত বাংলাদেশে যেই অ্যাডমিশনের পরে গ্র্যাজুয়েশন লেভেলে যে ব্যাকগ্রাউন্ডটা আছে 4 বছরের, এখানে আপনি 4 বছরের পড়াশোনা করেও অন্য সাবজেক্ট বা ওই সাবজেক্ট ওরিয়েন্টেড জায়গায় যদি আপনার পেইন্টিং থাকে আপনি গ্রাফিক্সে মাস্টার্স করতে পারেন, প্রিন্টের পরে আপনি পেইন্টিং করতে পারেন। ইটস অল আপ টু ইউ। ব্যাপারটা এরকম না যে আপনি গ্র্যাজুয়েশন যেটা করেছেন আপনাকে সেই সাবজেক্টে মাস্টার্স করতে হবে। এখানেও এক্সট্রা অপরচুনিটি অনেক রয়েছে। অনেক ইন্টারন্যাশনালি অনেক মাস্টার্স করে ইউএসএ, ইউরোপ, অস্ট্রেলিয়া, যাদের ইকোনমিক কন্ডিশন বেশি ভালো তারা ইউকে, অস্ট্রেলিয়া যাচ্ছে। সো এটা আপনার আগে আর্লি যত আপনি চিন্তা করবেন তত সুন্দর করে আপনার ক্যারিয়ারটা হবে। তো যাই হোক, সাবজেক্ট চয়েসের ব্যাপারে আমি বললাম। টপ 35 পর্যন্ত কি করবেন, নেক্সট 35 বা যারা 140-এর ভেতরে আছেন তারা কি করবেন। এবার একটা কনফিউশন মূলক জায়গা হচ্ছে যে 122 যাদের সিরিয়াল বা মোটামুটি যারা মেরিট পজিশন পেয়েছেন 120 থেকে 122, এর পরবর্তী যারা স্টুডেন্টরা আছে তার ভেতরে কতটুকু টানে। গতবার 150 পর্যন্ত টেনেছিল। তো এটা ডিপেন্ড করে হচ্ছে ইউনিভার্সিটি এক্সামটা আসলে কখন হচ্ছে। জেনারেলি এক্সাম যদি লাস্টের দিকে হয় তাহলে অনেক বেশি পরিমাণ কম্পিটিশন থাকে, কারণ দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডোন্ট নো ওয়্যার উইল দে গো অর হোয়াট উইল সুটেবল ফর দেম। কিন্তু যদি রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম আগে হয়, আফটার ঢাকা ইউনিভার্সিটি অর জাহাঙ্গীর জগন্নাথ ইউনিভার্সিটি, দেন ইউ হ্যাভ এ হিউজ অপরচুনিটি যে আপনার অনেক সংখ্যক স্টুডেন্টকে টানবে। আর এর ভেতরে আরেকটা জটিলতা, কমপ্লিকেশন হচ্ছে যে সেকেন্ড টাইমার একটা স্টুডেন্ট থাকে। সো যারা ফার্স্ট টাইমার আছেন তারা সেকেন্ড টাইমার সব মিলে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন থাকে। তো সবকিছুই আসলে নির্ভর করে যে আপনি ইউনিভার্সিটিতে চান্স পাবেন কিনা। তো যারা 300+ সিরিয়াল পেয়েছেন, 250, 200+ সিরিয়াল পেয়েছেন, বা যাদের সিরিয়াল 180-র কাছাকাছি আছে, তাদের আসলে রিয়ালিটিটা কি দাঁড়াচ্ছে, হোয়াট শুড ইউ ডু রাইট নাও। দেখেন, এখানে রিয়ালিটির কিছু নাই। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ ফর গুচ্ছ অ্যাডমিশন টেস্ট। এটা হইতেছে সব থেকে বুদ্ধিমানের কাজ। যত আর্লি আপনি আপনার প্রিপারেশন শুরু করবেন তত ভালো পরবর্তীতে আপনি করবেন। তো খুব কম, মানে খুবই একটা জটিলতা ছিল আসলে মোস্ট অফ স্টুডেন্টের ভেতরে যে এটা নিয়ে আসলে কিভাবে কোপ আপ করা যায়। আমরা আসলে হোপফুলি এটা ক্ল্যারিটি দিয়ে দিলাম। তো সবার আগে আমরা ডিসকাশন করব যে আপনার রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের যে এক্সামটা ছিল সেই এক্সামে আপনার স্কোর কত আসছিল? স্কোর 43 ছিল। 43 ছিল আউট অফ 80 আর কি। হ্যাঁ, তো আমি বরাবরই বলি রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে সবার জন্য থার্ড বেস্ট অপরচুনিটি এই ইউনিটের অ্যাডমিশন টেস্ট, বিশেষ করে এমসিকিউ। যারা অল ইউনিভার্সিটি এক্সাম দেয় বিশেষ করে ঢাকার ভেতরে, তারা যখন ওয়েটিং এ থাকে বা এভারেজ চান্স পায় না বা চান্স পায়, তাদের জন্য এটা ছাড়াও কিন্তু এই রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই ইউনিটের এক্সাম কিন্তু খুবই একটা দারুণ অপরচুনিটি থাকে। আপনারা অলরেডি তনুর ক্ষেত্রে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, ভেরি ইন্টারেস্টিং তনু। সো তার পরবর্তীতে আপনি কতদিন ড্রয়িং এর জন্য প্রস্তুতি নেন এক্সামের পরে? এক্সামের পরে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালের আগে 11 দিন ছিল। তো আমি অনেক খুঁজতেছিলাম যে আমার একটা গাইড দরকার, যে কোনো ভালো গাইড থাকলে অবশ্যই আমি ভালো করতে পারি। তারপর আমি খুঁজতে খুঁজতে আপনাকে পেয়ে গেলাম। আর আপনার কোর্সে জয়েন হয়েছি সাথে সাথে। 11 দিনের কোর্সটা ছিল। আমি নিয়মিত আপনার ক্লাস করছি আর একটু প্র্যাকটিস করছি, হয়ে গেছে। ভেরি নাইস। খুবই কমপ্লিকেটেড ব্যাপার থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ যে আমাদের আজকের জায়গাটা হলো যে আমরা আজকে ডিসকাশন করবো ড্রয়িং এর যে একটা সিকোয়েন্স ছিল, নক্ষত্রের ছবি আঁকো, একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে সেটা।
তো আমরা সবকিছু সম্পর্কেই ইন্ডিভিজুয়ালি ইনডেপথ জানার চেষ্টা করবো। তো সবার আগে আমাদের বলুন যে যখন আপনি পরীক্ষার হলে কোয়েশ্চেনটা পেলেন তখন আপনার কেমন ফিল হলো? আপনি একরকম শিখে গেছেন, হুট করে আরেক রকম আসছে, হোয়াট ওয়াজ দ্য মোমেন্ট? ফার্স্ট যখন আমি কোয়েশ্চেনটা পাইছি তো আমি হচ্ছে গিয়ে তাকায় আছি প্রশ্নটার দিকে, কাল মানব চিত্র আঁকো আসছে। তো হচ্ছে আমি একটু আশেপাশে তাকাইছি বাকিদের অবস্থা কি, দেখি এক একজন মানে হচ্ছে কনফিউজড প্রেশার। হয়ে হাসতেছে, না হলে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে মানে কাল মানবটা কি ওইটা জিজ্ঞেস করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। তো আমি এক্স্যাক্টলি। আমার পাশের জনকে দেখছি মানে কাল মানবের ওইটা দিয়ে মুরগি বানাচ্ছে একজন, আরেকজন ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আহ মানুষের চিত্র আঁকতেছে। হ্যাঁ, তো হচ্ছে আমি চোখটা বন্ধ করছি আর আপনার ফার্স্ট ক্লাসের কথাটা মনে পড়ছে। যে হচ্ছে কি আপনি বলছিলেন যে, "যেটাই আসুক এটা ব্যাপার না। তুমি যেটা মুখস্থ করে যাচ্ছ সেটা কখনোই আসবে না। আসলেও আসতে পারে, না আসলেও আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তো হচ্ছে গিয়ে তোমার সিকোয়েন্সটা জানতে হবে যে, যেকোনো কিছুই আসুক তুমি যাতে আঁকতে পারো।" ওই কথাটা মাথায় রেখে আপনার দেখানো মাপগুলো অনুযায়ী মাপ দিয়ে তারপর আঁকা স্টার্ট করছি আর এভাবেই দিয়ে আসছি। ভেরি ইন্টারেস্টিং। খুব ভালো লাগছে যে আপনি প্রতিটা ব্যাপারকে খুব মনোযোগ সহকারে, আমাদের খুব কমপ্লিট একটা প্রিপারেশন ছিল, আমরা ডেইলি ক্লাস নিয়েছি স্টুডেন্টদের কে মোটিভেট রাখার জন্য পজিটিভ ওয়েতে, আর তার ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো কত সময় পরে এক্সামের কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে আপনি আঁকা শুরু করলেন? আপনি টাইম ম্যানেজমেন্টটাও শিখিয়ে দিয়েছিলেন যে ৫ মিনিটের মধ্যে আমার টোটাল ড্রয়িংটার একটা সিকোয়েন্স করে নিতে ব্রেইনস্টর্মিং, হবে। হ্যাঁ ব্রেইনস্টর্মিং করে নেওয়া হ্যাঁ, লাগবে, দেন আপনি আস্তে আস্তে করবেন। তো আপনার মানে সেটাই। আপনি কি চিন্তা করেছিলেন যে এই যে একটা মানে একটা কনসেপ্ট দেওয়া আছে যে নক্ষত্র মন্ডল, আমরা অনেক সার্কেল দেখতে পাইছি, ছোট ছোট অনেক লাইন, বিভিন্ন অ্যাঙ্গেলে লাইন দেখতে পেয়েছি, হ্যাঁ, প্লাস ভেরি ইন্টারেস্টিং ছিল কনসেপ্টটা, কম্পোজিশনাল একটা ড্রয়িং। কিভাবে মানে সবচেয়ে আপনি আপনি কনফিউজ কি আঁকলেন আসলে এক্স্যাক্টলি? সবচেয়ে কনফিউজিং বিষয় ছিল যেটা, সেটা উপরে লেখা ছিল কাল মানবের চিত্র আঁকো। তো ওই জায়গাটা একটু বেশি কনফিউজিং ছিল যে এইগুলা দিয়ে কি আমার মানুষ আঁকতে হবে বা কোনো একটা মানব বা অন্য কোনো ড্রয়িং আঁকতে হবে কিনা। হ্যাঁ, হ্যাঁ, তো আমি ভাবছি যে যেটা আছে আমি সেটাই সেটার উপর ফোকাস করি, সেটাই ভালোভাবে আঁকার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, মানে সিকোয়েন্স তারপর হচ্ছে মাপ ঠিক রেখে। জি, জি। তো আপনি ফাইনাল আউটপুট কি ছিল? মানে আপনি আপনি কি এঁকেছিলেন 55 ওইটাই মিনিটস এ? আরকি। মানে হচ্ছে মাপটা ঠিক রেখে ১.৫ ইঞ্চি তো বলছিল। বাট ১.৫ ইঞ্চি তো হয় নাই হ্যাঁ, ১.৫ ওখানে। গুণ আরকি, হ্যাঁ ১.৫ গুণটা। ১.৫ গুণ সরি। হুম, আ তো হচ্ছে যতটুকু পেজে কভার করছে ততটুকু করে আঁকছি। মানে একদম হুবহু আঁকার চেষ্টা করছি। জাস্ট একটু বড় হইছে। আচ্ছা। এর মানে আপনি বলতে চাচ্ছেন যে অনেকে দেখলেন মানুষ আঁকতেছে, মুরগি আঁকতেছে, আপনি এত ঝামেলায় যাননি। আপনি জাস্ট সিম্পলি যেটা দেওয়া ছিল ওইটাকেই লাইন ড্রয়িং এর থ্রুতে উপস্থাপন করেছেন, তাই তো? হ্যাঁ। ভেরি ইন্টারেস্টিং। তো এইটাই হইতেছে মূলত ট্রিক। এক্সামে যে জিনিসটা দেওয়া থাকে ওইটাই হচ্ছে আপনার মডেল, ওইটাই হচ্ছে আপনার রেফারেন্স। তো আপনি রেফারেন্সটাকে অন্য বিষয়ে কনভার্ট করতে পারবেন না। ওইখানে তো আপনার মুরগির ছবি দেওয়া নাই, ওইখানে তো হচ্ছে কোনো প্রাণীর ছবি দেওয়া নাই বা কোনো মানুষের ছবি দেওয়া নাই যে আপনি সরাসরি হচ্ছে ওইটা আঁকবেন। তো এটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে বুঝে উঠতে পারে না। সো আপনার জন্য আবারও কংগ্রাচুলেশন যে আপনি বিষয়টাকে এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। তো আপনার টোটাল ড্রয়িং আঁকতে কত সময় লাগে? আমার ড্রইং আঁকতে অনেক সময় লাগতো আগে। কিন্তু ওই যে আপনি যেভাবে দেখাই দিছেন এরপর থেকে টাইম ম্যানেজমেন্টটা করে আঁকি যে তারপর হচ্ছে গিয়ে মোটামুটি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি। এক্সামে কত সময় লেগেছিল টোটাল? এক্সামের ৫ মিনিট আগে শেষ করছি। আচ্ছা, আচ্ছা। তো আপনি যখন টোটাল ড্রয়িংটা আঁকলেন, কম্পোজিশন করলেন, মানে প্রেজেন্টেশনটা আসলে কেমন ছিল? যদি আমাদের সাথে একটু বিবরণ আকারে বুঝানোর চেষ্টা করুন। আ প্রেজেন্টেশনটা আমি বুঝলাম না আপনার কোয়েশ্চেনটা। প্রেজেন্টেশন বলতে হচ্ছে আপনি যখন ছবিটা দেখতেছেন, সেটা তো আপনি আপনার কাগজে আঁকতেছেন। আপনার কম্পোজিশনটা কেমন ছিল? আপনি কি অনেক বেশি পরিমাণ লাইন ইউজ করেছেন কিনা? বা ওইখানে যে আমরা সার্কেল টাইপের দেখতে পেয়েছিলাম, ওইগুলাকে কিভাবে ইউজ করলেন? কোন কোন জায়গায় সবচেয়ে ইউটিলাইজ করলেন? নাকি হুবহু কপি করছেন ওইটাকেই? জাস্ট আ লাইন ড্রয়িং এ? আমি প্রথমে প্রশ্নটার মধ্যে ভাগ করে নিয়েছি হুম, হুম। ড্রইংটাকে কমপ্লিটলি। ৯ টা ভাগে ভাগ করেছি আপনি হ্যাঁ, যেমন হ্যাঁ। দেখিয়েছিলেন। জি, জি। তারপর আমার মেইন পেজে হচ্ছে গিয়ে ২ আঙ্গুল ফাঁকা রেখে পরে আমি আর্টটা স্টার্ট করছি। আর বাকিটা হচ্ছে গিয়ে ওই মাপ অনুযায়ী বসাইছি একেকটা। সার্কেল গুলো সার্কেল হিসেবেই দিয়েছি হাতেই। তারপর লাইন গুলাও হাতে। লাইন গুলো হাতে, সার্কেল গুলো হাতে। তো এটা কি আপনি মানে একটা সিঙ্গেল সার্কেল বা লাইন ইউজ করেছেন নাকি একাধিক, একটা লাইনের উপর একাধিক লাইন ইউজ করেছেন, কিভাবে? আসলে প্রশ্নে যেভাবে ছিল আমি সেভাবেই করার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা।
বুঝতে পারছি, মানে একটা জাস্ট সিম্পল সিঙ্গেল বা একাধিক লাইন যেটা যেভাবে লাগে আর কি, এরকম। যেটা যেভাবে ছিল, যতটুকু মাপ ছিল আমি ততটুকুই ইউজ অলরাইট, করার চেষ্টা করেছি, মানে আপনার ওটা একটু আরেকটু বড় করে। হ্যাঁ হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। তো আপনার ড্রয়িং এ কত আসছে টোটাল স্কোর? ড্রয়িং এ আসছিল 53 মনে হয়, আমার আচ্ছা ঠিক মনে নেই। আচ্ছা, যাই হোক, এরকমই আসছে হয়তোবা 100তে 53। ডিয়ার ভিউয়ার্স, আপনারা একটা জিনিস জেনে রাখেন, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরে এক্সাম দিবেন, যারা হচ্ছে তনু জুনিয়র হিসেবে আসতে যাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটিতে আগামী সেশনে, এখানে টোটাল মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে এমসিকিউ থেকে 20% আর ড্রয়িং থেকে 80%। এটা গড় করে আপনার একটা ফাইনাল স্কোর দেওয়া হবে, সেই তার উপর বেস করে একটা রেজাল্ট আসবে। তো তনু, সাবজেক্ট চয়েসে আপনি কেমন করেছেন আর কি, কেমন দিয়েছেন সাবজেক্ট চয়েস? সাবজেক্ট চয়েসে তো আমি ভুলাই ফেলছি যে কি করব না করব। এরপর হচ্ছে গিয়ে যেটা হয় আর কি, গ্রাফিক ডিজাইন সবাই বলতেছে এই সাবজেক্টটা অনেক হাইলি ডিমান্ডেড, তো আমি এটা ফার্স্ট চয়েস দিছি। আমি ঠিক শিওর না যে এটা উচিত হইলো কিনা। ইটস ওকে, আপনার দেন সেকেন্ড থার্ড ফোর্থ এগুলা? সেকেন্ডে প্রিন্ট পেইন্টিং ছিল, আর থার্ড মেবি হচ্ছে গিয়ে আর্ট হিস্টোরি, ফোর্থ সিরামিক্স, আর ফিফথ হচ্ছে প্রিন্ট মেকিং। এরপর বাকিগুলা প্রিন্ট মেকিং পড়তে দিছেন, আচ্ছা। তো আমি এখানে একটু কথা বলি যে আপনার সিরামিক্স আসার সম্ভাবনাটা বেশি থাকবে, কিন্তু সিরামিক্স বা যারা স্কাল্পচার নিতে চায় তাদের এটা কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং একটা সাবজেক্ট। এটা হচ্ছে আপনার চোখের পানি নাকের জল এক হয়ে যাবে। যারা অনেক বেশি পরিমাণ হার্ড ওয়ার্ক করে অভ্যস্ত না, বা যারা একটু র্যান্ডম থাকতে চায়, তারা ট্রাই করেন যে সিরামিক্স স্কাল্পচারটাকে লাস্টের দিকে চয়েস লিস্টে রাখা। বাট আপনি আর্টিস্ট্রিটাও পেয়ে যেতে পারেন। যদি আপনার পেইন্টিং না আসে, আপনি 100% আর্টিস্ট্রিটা পাবেন। ফার্দার স্টেজে যাওয়া, ক্যারিয়ার আছে, হায়ার স্টাডিজ করবেন, কোথায় যাবেন, কি করবেন, হুইচ উইল বি সুইটেবল ফর ইউ, অনেক কিছু বিচার বিশ্লেষণের দরকার আছে। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি এই বিষয়গুলো নিয়ে যতক্ষণ না সচেতন হতে পারেন, ততক্ষণ আপনি আপনার স্টাডিতে ফোকাস করতে পারবেন না। তারপরে একটা ইকোনমিক্যাল স্ট্রাগল থাকে, টাকা পয়সা এটা সেটা। সো ইটস ওকে, আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, অলওয়েজ ট্রাই টু কানেক্ট উইথ আস। আমরা ট্রাই করবো আপনাদের চেষ্টা করা যতদূর সম্ভব টিউশন আমরা ম্যানেজ করে দিতে পারি কিনা। সো এইটা হইতেছে আলটিমেট ফ্যাক্ট। তনুরও বেশ ভালো করছে, খুব ভালো লাগলো। অবশ্যই দেখা হবে রাজশাহী ইউনিভার্সিটি আপনাদের ক্যাম্পাসে গেলে, হয়তো যাওয়া হবে ইন ফিউচার, খুব তাড়াতাড়ি হয়তো যাওয়া হবে। একই সাথে এগিয়ে গিয়েছে, অনেক স্টুডেন্ট আসলে চান্স পেয়েছে, পরে অনেকে কনফিউশনে ছিল। তো বেশ ভালো একটা ব্যাপার। তো আপনার অ্যাডমিশন টেস্টে যে জার্নিটা ছিল, আপনি 11 দিন কত সময় ডেইলি বেসিসে প্র্যাকটিস করেন আমাদের সাথে যদি শেয়ার করতেন। আমি তেমন একটা প্রেশার নিই নাই। আমি আপনার ক্লাসটা করছি। তারপর হচ্ছে গিয়ে ক্লাসের আগে ১ ঘন্টা প্র্যাকটিস করছিলাম। আর ক্লাসের শেষে হচ্ছে ১ ঘন্টা প্র্যাকটিস করছি। এক্স্যাক্টলি এইভাবে এক্স্যাক্টলি। প্রতিদিন আচ্ছা, করে গেছি। তনুর ব্যাপারটা আমি একটু বলি। তনু অলরেডি হচ্ছে ডিউতে এক্সাম দেয়, তো ওনার একটা দারুণ এক্সপিরিয়েন্স আছে। আর উনি অলরেডি হয়তো আমাদের সাথে অনেকদিন যাবত কানেক্টেড, যেহেতু ডিউতে এক্সাম দেয় দেন উনি। আর আমাদের তো এবার অনেক ইন্ডিভিজুয়াল আমরা এক্সাম রেখেছিলাম, ডিউর জন্য আমাদের স্পেশাল ছিল এক্সাম গ্রুপ কমিউনিটিতে। তারপর আর আদার্স জেইউ জেএনইউ, অনেক লম্বা, আমরা আসলে অনেক লম্বা একটা সেশন যায় আমাদের। 6-7 মান্থ ইজ এ হিউজ টাইম। তো ওই মোমেন্টামে যারা ছিলেন আমাদের সাথে, যারা কোলাবোরেট করছেন, তাদের ড্রয়িং দেখানো, এটা সেটা কম বেশি আসলে একটা জিনিস দেখলে একটা আইডিয়া পাওয়া যায়। তো এটা তনুর অ্যাডমিশন টেস্টে আসলে আমরা সবার ক্ষেত্রেই জিজ্ঞেস করি যে কার কত কস্টলি যায়, হাউ মাচ এক্সপেন্সেস দে আর বিয়ার অন দ্য অ্যাডমিশন টেস্ট। বলেন, বাবা মার টাকা বাবা মার কত টাকা নষ্ট করছেন অ্যাডমিশন টেস্টে? অ্যাডমিশনে অনেক টাকাই নষ্ট করছি। ছিল। আমাদেরটা তো ঠিক আছে, আমাদেরটা তো আমরা তো অনেক, আপনি হচ্ছে একটা জামা কিনতে যত টাকা খরচ করতেছেন, আমরা ততটুকু টাকা আপনার তার থেকে কম টাকায় আপনাদের পড়াচ্ছি। সো ইটস ওকে। আমি সায়েন্সের ছিলাম। সায়েন্সে আমি ছিলেন, মূলত ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টার্ট করছিলাম ওকে। পড়াশোনা। কিন্তু ওই যে আমার একটু টেনশন ছিল যে আমার ফিজিক্সে মেবি এ প্লাস আসবে না। আর আনফরচুনেটলি সেটাই হয়েছে, এ প্লাস আসে নাই। আর আরেকটা ব্যাপার হয়েছে যেটা, সেটা হচ্ছে কি ইংলিশে আমি জানি না কিভাবে এ মাইনাস চলে আসছে। তো আমার তো ওইটা নিয়ে আর কন্টিনিউ করা চাইতো না। আমি ভার্সিটি প্রিপারেশনে হচ্ছে গিয়ে ট্রান্সফার করছি ইঞ্জিনিয়ারিং থেকে। এরপর আমার আর পড়াশোনায় কোনো কিছুতেই মন বসতেছিল না। তারপর হচ্ছে গিয়ে আমার বোন বলছে যে, "আচ্ছা ঠিক আছে, ডিউ চারুকলাতে তুমি এক্সাম দাও।" তো ওইটার জন্য আমি মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু ওই যে হাতে ধরে যে কেউ মানে মাপ নেওয়াটা শিখাবে ড্রইং এর জন্য মানে বা আপনি আপনি কিছু একটা, চাচ্ছেন যে আপনাকে একজন, মানে আপনার বোন যেরকম আপনাকে গাইড করছে, সেরকম কেউ একজন গাইড করুক আপনাকে, আর ইউ উইল ফিল হ্যাঁ, বেটার, ফিল কনফিডেন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। ওইরকম কোনো কোর্স পাচ্ছিলাম না। তো আমি নিজে, নিজে ওই পোর্ট্রেট আঁকাটা শিখছি কোনোভাবে। মানে ভিডিও দেখে, দেখে অনেকগুলো ফ্রি ছিল। এভাবে আস্তে, আস্তে পরীক্ষাটা দিছি, বাট পরীক্ষায় দেখি যে হয় নাই। মানে ওয়েটিং এ আসছে ৭০০ হচ্ছে গিয়ে ৪২ হ্যাঁ হ্যাঁ। বা ৪৬ আরকি। আচ্ছা। তো হচ্ছে তো গিয়ে এটা
দেখার পর আমি একদমই ভেঙে গেছি। এরপর হুম, আমার টোটালি পড়াশোনা নাই। আচ্ছা, আচ্ছা। যাক সমস্যা নাই, আমরা হচ্ছে আপনার এই ব্যাপারগুলো নিয়ে পরে একটু জানি, বাট তার হয়ে যান নাকি এরকম কি ব্যাপারটা? হ্যাঁ, ২ মাস পরে ভর্তি হয়েছি। এইচএসসি এক্সামে 2 মাস পরে নাকি এইচএসসি এক্সাম দেওয়ার সাথে সাথে? এইচএসসি এক্সামের ২ মাস পরে। ও আচ্ছা, এর মানে তাহলে ওই 2 মাসটা কি করেন? এইচএসসি এক্সামের 2 মাস আফটার কমপ্লিটিং ইউর এইচএসসি এক্সাম 2 মাস হাতে টাইম ছিল, বাসায় বসে একটু প্র্যাকটিস করতেছিলাম। পড়াশোনা করতেছিলাম নিজে, নিজে। বাসায় নিজে নিজে ট্রাই করছেন। আচ্ছা, আচ্ছা। তো এই যে ইঞ্জিনিয়ারিং ডাক্তার পড়াশোনা, এটা আমাদের বাংলাদেশে একটা হিউজ হাই। তো আপনার কাছে কি মনে হয় যে আহ, একজন গার্ডিয়ানের আসলে কি করা উচিত, যে এই যে টাকাগুলা তিনি ব্যয় করতেছে এনে রাইট ওয়েতে ব্যয় করা, নাকি প্রেশার দেওয়া ছেলেপেলেতে যে ইঞ্জিনিয়ারিং যাও, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, দেন যেটা হবে পরে দেখা যাবে? আপনার এক্সপিরিয়েন্সে কি দাঁড়ায়? আমার এক্সপেরিয়েন্স এ এটাই দাঁড়ায় যে হচ্ছে গিয়ে কেউ যদি নিজের মন থেকে চায় যে আমি এই জিনিসটা নিয়ে আগায় যেতে পারবো, হুম, তাহলে সে পারবে। এই ক্ষেত্রে প্যারেন্টস দের উচিত না যে হুম, প্রেশার করা যে বাচ্চাকে তুমি হুম, এটা হও, ওটা হও। আমার ক্ষেত্রে সেরকমটা ছিল না। আমার প্যাশন ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু একটা করা। বাট ওকে। আমার রেজাল্টটা হয় নাই। তো তো আপনি প্রথমে পরীক্ষা দিলেন এইচএসসি, পরে জানতে পারলেন এটা আপনার রেজাল্ট, হুম, তারপর নিজে নিজে ট্রাই করলেন যে হ্যাঁ আপনি প্রিপারেশন নিবেন ইঞ্জিনিয়ারিং নাকি? হুম। তো আপনি কি মানে তখন বুঝতে পেরেছিলেন যে মানে আপনার টোটাল কত টাকা, মানে আপনি তখন ইঞ্জিনিয়ারিং এর কোর্স করেন, অনলাইন বা অফলাইন? এটা অফলাইনে ছিল। এখানে হচ্ছে গিয়ে বৃত্তি দেয় স্টুডেন্টদেরকে। তো আচ্ছা, আচ্ছা। ওখানে অর্ধেক টাকা লেগেছিল আমার। মানে টোটাল কত টাকা বৃত্তির ব্যয় জন্য। হয় এখানে, টোটাল কত টাকা? এখানে আস্তে, আস্তে হচ্ছে বৃত্তি দিলেও অনেক টাকাই ব্যয় হয়। আস্তে, আস্তে সেটা আ গেছে। তো ১ম মাসে ভর্তি হইতে মনে হয় ১২,০০০। ২য় মাসে হচ্ছে গিয়ে মানে ভেঙে, ভেঙে টাকাটা নিছে। ১২ করে নিছে। মানে আপনি টোটাল কত টাকা ব্যয় করেছেন একটা, যারা খুবই মানে খুবই একটা ইকোনমিক্যাল সলভেন্সি যাদের খুব ভালো, বা যারা খুবই একটা হাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, তারা যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রিপারেশন নেয়, তারা জেনারেলি একটা কোচিং সেন্টারে কত টাকা সাধারণত ব্যয় করে আপনার দেখা মতে, বা একটা ফিগার কত হয়? হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে ইঞ্জিনিয়ারিং এর ফিগার কত পড়াশোনা? মোটামুটি ৩০ থেকে ৪০ এর মধ্যে পড়ে 40 যায়। ৪৪,০০০ টাকা। সেখানে আপনার ২৪,০০০ হ্যাঁ, গিয়েছিল খরচ, তাই তো? হ্যাঁ। 2 কিস্তিতে টাকা দেন। কয় মাসের কোচিং ছিল? এটা ৪ মাসের ছিল। সো 4 মাসের কোচিং এর জন্য আপনি 24,০০০ টাকা ব্যয় করেন, বাট ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইন দ্য নেক্সট মোমেন্ট। যে হুম। মানে আপনি এত টাকা রিস্ক করতেছেন টু গেট আ চান্স ইন ইউনিভার্সিটি, একটা স্টাডি করার জন্য, যে ইঞ্জিনিয়ারিং হয়তো যে কোনো জায়গায়। তারপর আবার ফর্ম ফিল আপের খরচ আছে, এক্সট্রা খরচ আছে, ইউনিভার্সিটি গিয়ে এক্সাম দেওয়া, এক্সট্রা হ্যাসেল আছে, টাইম, অনেক কিছু ব্যাপার স্যাপার কাজ করে ফর নেক্সট 2 or 3 মান্থস, যেটাই আমরা বলি না কেন। তো আপনি যখন জানলেন যে বায়োলজিতে আপনি আপনার বায়োলজি খারাপ হয়েছে, সরি, আপনি যখন জানলেন যে আপনার ইংলিশটা কম আসছে, এ মাইনাস ইংলিশে আসছে, তো এটা কি আপনার ভর্তি হওয়ার পরে নাকি ভর্তি হওয়ার আগেই? এটা ভর্তি হওয়ার পরে। ভর্তি হওয়ার পরে আপনি জেনেছেন, তাই তো? তো এইচএসসি এক্সামের কতদিন পর রেজাল্ট আসছিল? আমার ঠিক ডেট গুলা অত ভালো মনে নাই। হুম, কতদিন টাইম নেয় আর মানে একজন স্টুডেন্ট আসলে, মানে আপনার কি মনে হয় যে একটা স্টুডেন্ট আসলে কিভাবে বিচার করা উচিত যে এইচএসসি এক্সাম দিয়ে যারা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাচ্ছে পড়তেছে, আহ, তারা তো জানে না যে তাদের এইচএসসি রেজাল্ট আসলে কি, তারা আদৌ কোয়ালিফাই করতেছে কিনা অ্যাডমিশন টেস্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য বা ডাক্তারির জন্য, কি করা উচিত আসলে? আমি আমি এটা জানতাম যে আমার হচ্ছে ফিজিক্সে এ আসবে, মানে এ প্লাস আসবে না সেটা আমি জানতাম। বাট এটা হচ্ছে গিয়ে ইংলিশেও যে এ মাইনাস চলে আসবে সেটা আমার ধারণাও ছিল না। ওকে, ওকে। তো এটাই হয়েছে আর কি, আলটিমেটলি নেগেটিভ পজিটিভ মিলে গেছে। সো ভেরি ইন্টারেস্টিং। যাক সমস্যা নাই, আমরা এই ব্যাপারগুলো জানলাম। দেন অ্যাডমিশন টেস্টে আপনি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে শুরু করলেন কোচিং প্রিপারেশন নেওয়া, ওইখানে আপনার কত খরচ যায়? খরচ আর যায়নি, মানে ওই যে ভর্তি হয়েছিলাম ওইখানেই আমি ট্রান্সফার করছি। আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা, ওই ওনাদেরই আপনি জাস্ট ইঞ্জিনিয়ারিংটাকে ইয়েটা কোচিং অ্যাডমিশন কোচিং এ, মানে মোটামুটি এখানে আপনার 40-এর মতো একটা খরচ আছে, আর এছাড়া কোনো কস্ট নাই, তাই তো? ২৪। 24-এর মতো কস্ট আছে, আর কোনো এক্সট্রা কস্ট নাই। আর ফর্ম ফিল আপ বাবদ টোটাল কত খরচ করেছেন এই অ্যাডমিশন টেস্টে? ফর্ম ফিল আপ তেমন একটা করিনি। ঢাকা ইউনিভার্সিটি করছিলাম। আচ্ছা, 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 আর হচ্ছে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি করছি। আচ্ছা। তো রাজশাহী ইউনিভার্সিটি এমসিকিউ আপনি নিজে নিজে প্রিপারেশন নেন নাকি আপনি কোনো সাপোর্ট নিছেন, অনলাইন অফলাইন
এনি প্লেস? এমসিকিউ টোটালি আমি কোনো পড়ালেখা করি নাই, আমি খালি গেছি পরীক্ষা দিতে, দিয়ে চলে আসছে। আমার মানে পড়ালেখার প্রতি মনে উঠে গেছিল, এমন একটা অবস্থা। এ ইউনিটের এক্সামের আগে একটা মিনিমাম প্রিপারেশন তারপরেও লাগে। আমরা দেখি বর্তমানে ইন্টারনেট অনেক বেশি বাস করতেছে, ইউটিউব বিশেষ করে এগুলো দেখি আর কি, র্যান্ডমলি দেখি এইটা দিচ্ছে ওইটা দিচ্ছে। তো আপনার কি কখনো মনে হয়েছে যে ইউ আর বায়াস ফর সামথিং, এনি প্লেস, কোনো ভাইয়া যার কাছে হয়তো আপনি খুব কনফিডেন্ট পাচ্ছেন যে হ্যাঁ আমি এর কাছ থেকে নিয়ে করি, হয়তো আপনারা ভালো করতে পারেন, এমন না, কিছু ফিল করছেন? এমসিকিউর জন্য আমি তেমন কিছুই করি নাই, এমসিকিউর জন্য আলাদা করে কোনো প্রিপারেশনও নিয়ে নেই, করিও নাই। ওই আগে যেটুকু করছিলাম ওইটা নিয়ে পরীক্ষা দিতে গেছি। এর মানে যারা একটা ভালো মেরিটিয়াস স্টুডেন্ট আছে তারা যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়, দেন অন্যান্য ইউনিভার্সিটি তার প্রস্তুতি হয়ে যাবে। কোনো কোয়েশ্চেন ব্যাংক সলভ করা, এক্সট্রা বই টই কেনা, এরকম কিছু না, নাকি? ঢাকা ইউনিভার্সিটির জন্য যতটুকু পড়ছি অতটুকুই, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, যাক, খুবই ভালো একটা ব্যাপার যে আমরা আসলে অনেক ডিফারেন্ট টাইপের আসলে এক একজন এক্সপিরিয়েন্স পেয়েছি। সো আপনারও তার ভেতরে ওরকম ছিল, অন্যরকম হয়তো আপনার যে পড়াশোনার প্যাটার্ন, বা আপনি হয়তো বা খুব ভালো ধরতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন। ইটস অল আপ টু দ্য পার্সন, এভরি সিঙ্গেল পার্সন। কারণ স্বাভাবিক ব্যাপার, আপনি যেহেতু চান্স পেয়েছেন, এটা তো চারটিখানি ব্যাপার না। এমসিকিউতে আপনি 43 পেয়ে চান্স পান, বা আপনি যেভাবেই চান্স পান, ইউ গট আ সিট, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো হচ্ছে আমাদের ডিসকাশন পডকাস্ট। যারা চাচ্ছেন কমেন্টস বক্সে আমাদের জানাতে পারেন, যদি কোনো ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন্স থাকে রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা রিলেটেড বা কোনো টাইপের এমসিকিউ রিলেটেড, তারা সরাসরি হচ্ছে আমাদের আস্ক করতে পারেন কমেন্টস বক্সে, দেন আমরা ট্রাই করব পরবর্তী রিপ্লাই দেওয়ার জন্য। যদি তনু আপুর কাছ থেকে কোনো ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স জানতে চান বা এনি কাইন্ড অফ ইনফরমেশন, আপনারা জানেন যে বাংলাদেশের অ্যাডমিশন টেস্ট বর্তমানে অনেক ডাইভার্স, অনেক চ্যালেঞ্জিং, অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। ইভেন যদি আমরা কথাবার্তা বলি, খুলনা ইউনিভার্সিটিতে চারুকলার অ্যাডমিশন টেস্টে এখন রিটেন এক্সাম হচ্ছে, এখন রিটেন থাকে আর ড্রয়িং থাকে, নকশা থাকে, ইটস কোয়াইট কমপ্লিকেটেড। বাংলাদেশের অ্যাডমিশন টেস্টে মনে হয় এটাই ফর দ্য ফার্স্ট টাইম যে কোথাও রিটেন এক্সাম আসতেছে। বলা যায় না নেক্সট ইয়ার ঢাকা বা অন্যান্য ইউনিভার্সিটি রিটেন এক্সাম আসে কিনা, আসতেই পারে। সো সবার উচিত অনেক ভার্সিটালিটি রাখা প্রিপারেশনের ভেতরে। আপনি আপনার আপুর কথা বলছিলেন, তো সে আপনাকে কিভাবে সাপোর্ট করে যে চারুকলায় আসতে? আমরা জানি অ্যাডমিশন টেস্ট জার্নি বাংলাদেশে আসলে চারুকলাটাকে নিয়ে এত নেগেটিভ অ্যাসপেক্ট কেন আমি আজ পর্যন্ত জানি না। আমি দেখলাম যে আসলে খুবই কমপ্লিকেটেড হয়ে যায় অনেক, সবার সাথে আসলে ডিল করতে গেলে, যে আসলে কেন চারুকলায় সে পড়বে, এর কোনো ভবিষ্যৎ নাই, কেন ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট খুলে রাখছে, ওভারঅল এভরিথিং খুবই কমপ্লিকেটেড আসলে। আপনি আমাকে বলুন, আপনার বোন আপনাকে যেহেতু যেখানে সাজেস্ট করেছে চারুকলা সম্পর্কে, চারুকলায় পরীক্ষা দিতে পারো তুমি, এইটা আসলে কিভাবে, মানে হাউ ওয়াজ দ্যাট হ্যাপেন যে আপনার বোন আপনাকে সাজেস্ট করতেছে? মানে এর পেছনে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে কোনো, বা কোনো এক্সপেরিয়েন্স আমরা আপনার সাথে শেয়ার করব? ওরও দিকে মানে সাবজেক্টের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল, তো সেই কারণে ও এটা নিয়ে পড়াশোনা স্টার্ট করছে, সেই কারণে মেবি। আপনার আপু কোথায় পড়াশোনা করেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে? ফাইন আর্টস ডিপার্টমেন্ট, গ্রাফিক ডিজাইন। আচ্ছা, আপনার বোন গ্রাফিক্সে পড়াশোনা করে আর আপনি সেখানে অনলাইনে আমার কাছে পড়ছেন, এটা আবার কেমন হইলো? আচ্ছা, ওর সময় থাকে না আমাকে পড়ানোর মতো। আচ্ছা আচ্ছা, থাকে। হ্যাঁ, চারুকলাতে পড়লে যে কিছু হয় না তেমনটা না। ও ফার্স্ট ইয়ার থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে প্রাইভেট পড়িয়ে, তারপর হচ্ছে গিয়ে কিছু কাজ করে নিজের। তো এটা খুবই একটা ভালো একটা সাবজেক্ট আমার জানা না। কথাটা বলতেছেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়াশোনা করে পার্সোনাল টিউশনি, তারপর কিছু এক্সট্রা ফ্রিল্যান্সিং ওয়ার্ক করে সে অনেক ভালো ইনকাম করতেছে। সো আপনি আমাদের সাথে শেয়ার করুন যে এই টাইপের যে কাজগুলো থাকে এটা আসলে কিভাবে পাওয়া যায়, বা আপনার আপু কি কখনো শেয়ার করেছে তার ইনকাম স্ট্রিম? তবে একটা পজিটিভ ফিল করুক যে না, আপনি ইউনিভার্সিটি চারুকলায় পড়ে ফার্স্ট সেকেন্ড ইয়ারে ইনকাম করতে পারেন, একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পেতে পারেন, at least to bear your expenses, overall activities, তাই না? তো এরকম কি কিছু আছে? ও হচ্ছে অনেক মানে মনোযোগ দিয়ে নিজের কাজটা করে, মানে আর্ট, তারপর হচ্ছে গিয়ে যে কাজটাই হোক ও অনেক মনোযোগ দিয়ে করে। তো আমার মনে হয় যে কোনো কাজ যদি কেউ মন থেকে করে বা মনোযোগ দিয়ে করে সেটা অবশ্যই ভালো হবে, আর সেটা যদি ভালো হয় সেটার উপর অবশ্যই সে উপযুক্ত মানে প্রাইস যেটা সেটা অবশ্যই পাবে। এটা তো অবশ্যই, আমি জাস্ট বলতেছি যে কোনো ইনকামের ব্যাপার স্যাপার, যে যখন আমরা কোনো ভালো ক্যাপট্যাপ মারছি বা একটা ভালো আউটসোর্স ইনকাম হইলো, আমরা দেখা গেছে যে ফ্যামিলির জন্য একটু কেনাকাটা করলাম, বাসায় ভাই বোনকে ট্রিট দিলাম, যদি আমাদের বড় আপনার মতো জয়েন্ট, মানে আপনার যদি বড় ফ্যামিলি থাকে, অনেক ভাই বোন থাকে,
সো কখনো কি আপনার এরকম হয়েছে যে হ্যাঁ আপনার বোন আপনার সাথে এরকম ইনকাম ব্যাপারটা শেয়ার করছে যে হ্যাঁ আসলে এই মাসে এরকম খ্যাপ মারছে বা এনি ইনফরমেশন, কোনো ইন্টারেস্টিং মোমেন্ট, সুইট মোমেন্ট? ফার্স্ট ইয়ার থেকে সর্বনিম্ন হচ্ছে 20 এর মতো থাকে স্যালারি পার মান্থ? পার মান্থ, 20 সর্বনিম্ন। ওয়াও। আচ্ছা দেন আর মানে ফার্স্ট ইয়ার থেকে উনি 20K পার মান্থে কামাচ্ছেন আর কি, তাই তো? কন্টিনিউয়াসলি। ওয়াও, ভেরি নাইস। আর এই সোর্সের জায়গাটা হইতেছে যে কোনো খ্যাপ মারা বা কোনো টিউশন অন্যান্য সাবজেক্ট, জাস্ট চারুকলা টিউশন নাকি আদার্স টিউশন? চারুকলার সাবজেক্টেরই ডিমান্ড অনেক, তো ওগুলা টিউশন করাই ও টাইম পায় না। ওয়াও। ডেইলি মানে হাউ মেনি স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং ইন টিউশন? হাউ মেনি স্টুডেন্টস, কত স্টুডেন্ট পড়ায় আনুমানিক? ওইটার অ্যামাউন্ট ঠিক আমি জানি না। নাম্বার, ইউ ডোন্ট নো দ্য নাম্বার? আচ্ছা আচ্ছা, এই নাইস। আচ্ছা, খুবই দারুণ একটা ব্যাপার যে আপনি এত সাহস নিয়ে এগুলো শেয়ার করতেছেন যেন সবাই অ্যাটলিস্ট বুঝতে পারে। তো দেখেন, আপনারা যারা চিন্তা করেন যে আসলে চারুকলায় পড়াশোনা করে কিছু হয় না, আপনি জাস্ট দেখেন যে একজন থার্ড ইয়ার স্টুডেন্ট কত ভালোভাবে একটা সেকেন্ড ইয়ারে সে 20K কামাইতেছে। তো যখন সে পাশ করে একটা ভালো স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে জব করবে তখন তার ইনকামটা কত থাকবে? এখন তার হল আছে, নো এক্সট্রা এক্সপেন্সেস যাচ্ছে, সে হলে থাকছে, তার একটা থাকার খরচ কমে গেল, সে হইতেছে খাবার দাবার খরচ এক্সট্রা। জাহাঙ্গীরনগর ঠিক আছে, জাহাঙ্গীরনগর মোটামুটি ভালো, বাট তাও একটু মফস্বল ধরনের আমি বলবো, কারণ অত বেশি ডেন্সলি পপুলেটেড না, তাই না? খুবই ওয়েল প্রিজার্ভ স্পেস একটা জায়গা, ঢাকা থেকে 90-100 কিলোমিটার প্লাস কিলোমিটার। তো এইটা হইতেছে রিয়ালিটি। তো এই যে গল্পটা আমরা শুনলাম এতক্ষণ, এটা যে রিয়েল লাইফ যে লেসনটা আছে, এটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতেছি বা উই আর ট্রাইং টু সলভ এনি প্রবলেম, ট্রাই টু ডিসকাস এনিথিং, আমরা ট্রাই করবো যে আমরা মিডিওকার না হইতে, আমরা ট্রাই করবো যে আমরা প্রপার একটা নলেজ নিই, ওটা নিয়ে কথাবার্তা বলি, দেন ওইটা সব থেকে কম্প্যাক্ট ডিসকাশন হবে। মোস্ট অফ দ্য কমন কেসেস আপনারা যারা হুজুকে আছেন বা বিভিন্ন অন্যান্য পেশার বা বিভিন্ন টাইপের যারা লোকজন আছেন, শুনেন আমাদের, দেখেন পডকাস্ট দেখেন, আমরা অলরেডি মিলিয়ন ক্রস করেছি অলরেডি ভিউজ হিসাবে। তো যারা দেখেন শুনেন আমাদের, আমরা সবার উদ্দেশ্যে বলবো যে অবশ্যই একটু জাস্টিফাই করবেন যে চারুকলা, কলা বিজ্ঞানী, নানাবিধ ব্যাপার স্যাপার, ইটস নট গোয়িং লাইক দিস অর দ্যাট। আপনি সবসময় ট্রাই করবেন একটু ভালো করে যাচাই বাছাই করুন আপনার আশেপাশে কি আছে। যারা পারে তারা যে কোনো জায়গা থেকে যে কোনো কিছুই করতে পারে, আর যারা পারে না আসলে তারা কিছুই পারে না, তারা খালি ওই বাজ করবে আর বাজিং, ইটস জাস্ট বাজিং, ঠিক আছে? তো এটা হইতেছে আলটিমেট রিয়ালিটি। হোপফুলি আপনি অনেক ভালো করবেন, আপনার আপন থেকে অনেক ভালো করবেন, আপনার মতো ভালো করবেন। সো এটা হইতেছে ব্যাপার স্যাপার। আসলে মক্কার লোকে হজ পায় না, এটা হচ্ছে অবস্থা, আপনার অবস্থা হয়ে গেছে তাই। বাট ইটস ওকে, ইউ আর ফাইনালি ইন, আর ইউ। খুব দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। তো বলেন এখন আপনার সেরা 3টা পরামর্শ দেন যারা ইন ফিউচার আপনার জুনিয়র হিসেবে আসতে চায় বা আপনার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চায়। 3 মোস্ট ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স ইউ অলরেডি গট, শেয়ার করেন। আমি আমার জুনিয়রদেরকে একটা কথা বলবো, তোমার যদি আর্ট নিয়ে কোনো ইমপ্রেশন থাকে বা তোমার যদি এটা করতে ভালো লাগে তাহলে তুমি এখানে আসতে পারো। আর অবশ্যই আমাদের বিজয় ভাইয়ের কোর্স থাকে, ওগুলা হচ্ছে গিয়ে নিলে তোমার জন্য ভালো হবে। আমি একটু অনেক দেরিতে খুঁজে পাইছিলাম কোর্সটা, আমি যদি আরো আগে পাইতাম তাহলে হয়তো আমি ঢাকায় থাকতে পারতাম, বাট আমার লেট হয়ে গেছে দেখে আমি রাজশাহীতে চান্স পাইছি। তোমাদের ক্ষেত্রে যেন সেটা না হয়, তোমরা হচ্ছে কি ভাই কোর্স গুলা কিনে ভালোভাবে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমাদেরও পাবলিক কোন ভার্সিটিতে চান্স হয়ে গেছে। ওকে, সেকেন্ড, থার্ড সবগুলো একসাথেই বলে দিচ্ছি। না আপনি বলেন, আপনার এক্সপিরিয়েন্স বলেন। বেসিক্যালি ব্যাপারটা হয় কি যে আমাদের আসলে ওই অ্যাম্বিশনটা ছিল না যে আমরা আসলে এখানে এটা করতে চাই বা ওইটা করতে চাই। আমাদের মেইন যে একটা গোল ছিল যে আমরা চাই যে সারা বাংলাদেশে সবাই খুবই ওয়াইল্ডলি প্রিপারেশন নিক চারুকলার, একটা পজিটিভ ইম্প্যাক্ট আসুক। বিশেষ করে মানুষ আছেন আমাদের বাংলাদেশের কনটেক্সটে যারা একটা জিনিসকে আরো বেশি ঘোলাটে করে, বাট আমি দেখছি যে আমি অনেক গার্ডিয়ানের সাথেও কথা বলেছি, প্লাস আমি হচ্ছে অনেক স্টুডেন্টদের সিনিয়র ভাই বোন আপু সবার সাথে আলাপ করছি। সো আমার কাছে একটাই পার্সোনালি ফিল হয়েছে যে না, তাদের ভেতরে আসলে এরকম কোনো নেগেটিভিটি নাই, দে আর ফিলিং গ্রেট, দে হ্যাভ পজিটিভ এনার্জি অ্যাবাউট চারুকলা, অ্যান্ড অলসো তারাও চায় যে তাদের যে ছেলে মেয়ে আছে তারাও পড়াশোনা করুক। চারুকলা 100 একটা জব কিভাবে আপনি পাবেন এটা নিয়েও আমরা একটা সিরিজ আপলোড করব।
রাইট না আমার বিজি টাইম যাচ্ছে। ওকে, সো এই জন্য আসলে থাকা হয় না সোশ্যাল মিডিয়ায় খুব একটা বেশি। তো অনেক প্ল্যান আছে, তো আমরা সবসময় ট্রাই করছি যে ইটস নট লাইক যে এটা এরকম, জাস্ট সবাই আসলে আসুক, শিখুক, জানুক, দেন যদি ভবিষ্যতে আরো ভালো এক্সপ্যান্ড করে সবকিছু, দেন ভালো মানুষ পজিটিভ হবে, এটাই হইতেছে আলটিমেট অ্যাম্বিশন। সো আপনাকে অনেক ওয়েলকাম, আপনি আমাদের সাথে ছিলেন আর এগিয়ে যাচ্ছেন। বলেন আপনার সেকেন্ড আর থার্ড, আপনার যে এক্সপিরিয়েন্সটা ছিল ইঞ্জিনিয়ারিং থেকে ইউনিভার্সিটি ব্যাচ, দেন চারুকলায় আসা, আপনার আপুর লাইফ স্কেচ দেখে 2 বছরের চারুকলায় পড়াশোনা করার প্রতি মোটিভেশন পাওয়া, ওভারঅল অ্যাক্টিভিটিস থেকে কি নেক্সট 2টা ডিসিশন বা আপনি কোনো কিছু হয়তো বা সবার সাথে শেয়ার করতে চান? আমি বলবো চারুকলা মানে এটা শুধু একটা সাবজেক্ট না, এটা একটা ইমোশন। আর এটা থেকে যে অনেকে বলে যে চাকরি হয় না, হাবিজাবি এই সেই, তাদেরকে বলবো যে হচ্ছে গিয়ে আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ দেন যে কি কি চাকরি পাওয়া যায়, দেখবেন মোস্ট অফ দা মানে বেশিরভাগ চাকরি চারুকলা থেকে পাওয়া যায়। আর এটাতে ইনকামও অনেক ভালো অন্যান্য সাবজেক্টের চেয়ে আমার যা মনে হয়, ডিমান্ড অনেক। আচ্ছা, থার্ড কোনো ইনফরমেশন, থার্ড কোনো বিষয়? নো, থার্ড হচ্ছে আর মাথায় আসতেছে। আচ্ছা যাক, ইটস ওকে, সমস্যার কিছু নাই। আপনারা হচ্ছে সবাই আসেন, পড়েন, এনজয় করেন, এগিয়ে যান। বাংলাদেশে আমরা আরো চাই, আরো বাংলাদেশের চারুকলার স্পেসটা আসলে অনেক এক্সপ্লোর করার জায়গা আছে। এখন বাংলাদেশ থেকে খুব কম লেখক আছেন যারা হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল লেভেলের ইংলিশ বই বের করছেন বা কাজ করতেছেন। চারুকলা নিয়ে স্পেসিফিক বুকস আসছে বাংলাদেশের মার্কেটে, যারা নর্মাল পড়ে খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে। এইখানে হিউজ একটা মার্কেট গ্যাপ আছে। যারা কাজ করতে চান আপনারা জাস্ট ব্লাস্ট করবেন, জাস্ট একটু আসার চেষ্টা করেন, এখানে কেউ জাস্ট ব্লাস্ট করবেন। যারা বইয়ের পোকা আছেন, হিস্ট্রি নিয়ে অনেক ভালো পছন্দ করেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম এইখানে, ঠিক আছে? এরকম আরো অনেক ইন্ডিভিজুয়াল ফিল্ডস আছে যেখানে কাজ করা যেতে পারে, কাজ করা যায়। তো আপনি কখনো কি আপনার বোর্ডের ক্যাম্পাসে কি এক্সপিরিয়েন্স করেছেন চারুকলার? হ্যাঁ, অনেক এক্সপেরিয়েন্স করেছি। এটা আসলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। যেটা কি মনে হয়েছে আপনাদের? শিওর, শেয়ার কর। অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ে মনে হয় চারুকলা বেশি প্রাণবন্ত, মানে আলাদা একটা প্রাণ আছে ওখানে গেলে, এরকম ফিল হয়। ভেরি নাইস। তো আপনার হচ্ছে আপনার কাছে আর মানে কি মনে হয়েছে, আর সব থেকে মানে ইম্প্যাক্টফুল মোটিভেশনটা কি ছিল যখন আপনি পরীক্ষায় বসবেন, বা তার আগে যখন আপনার আপু আপনাকে বলতেছে যে তুমি এটা নিয়ে চিন্তা করতে পারো, বা তুমি তুমি দেখো, বা এটা কিছু ইন এনি মোমেন্টাম, ইন কোন ঘটনা কিছু? তখন আমি একটু আপসেট ছিলাম যে হচ্ছে গিয়ে কি করব না করব কিছু বুঝতেছিলাম না। তো যখন বললো যে এটা নিয়ে দেখো যদি কিছু হয়, তো আমি প্রিপারেশন নিচ্ছিলাম ভালোভাবেই। এরপর যখন হইলো না, আমি সেই কথাটা শেয়ার করি। আমি মানে আর কোনো কিছুতে ফোকাস করতে পারতেছিলাম না, কোনো পড়ালেখা মানে কিছুতেই না। আমি জাস্ট হচ্ছে আমার প্রত্যেকটা প্র্যাকটিসের খাতা, মানে আমি ধরেন হচ্ছে কি ফিজিক্স বা কেমিস্ট্রি একটা প্র্যাকটিস করতেছি, তারপর ভাবতেছি আচ্ছা আমার কেন প্র্যাকটিক্যালে এত কম মার্ক পাইলাম, আমি ঢাবিতে কেন হইলো না, আচ্ছা এই ড্রয়িংটা কি এইভাবে আঁকলে বেশি ভালো হইতো। মানে আমি পড়া থুই আমি বারবার ওই ড্রয়িংটা আঁকতেছিলাম, মানে ওটা আমার ভিতরে অনেক গিল্টি ফিল কাজ করতেছিল যে ইস আমি যদি আরেকটু ভালোভাবে করতাম হয়তো কিছু একটা হইতো। ভেরি ইন্টারেস্টিং। তো আমি আপনার একটা বিষয় খুবই মানে একটা, এটা আপনি যে সিচুয়েশনে চান্স পেয়েছেন, এটাকে বলা হচ্ছে 80-20 রুলস, ঠিক আছে? আমি রিসেন্টলি 80-20 প্রিন্সিপাল এটা পড়তেছিলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনার লাইফে যখন 20% বিষয়ে 80% জায়গায় ইম্প্যাক্ট রাখে, যেমন চান্স পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক কিছু ট্রাই করতেছেন, কোনোটা হচ্ছে না, কিন্তু একটা পার্সপেক্টিভ বা একটা স্পেসিফিক ডিসিশন যেটা আপনার হোল অ্যাডমিশন টেস্টের জার্নিকে অনেক ইম্প্যাক্ট রাখতেছে। তো এই জিনিসটা আসলে বোঝাটা আমাদের জন্য খুব জরুরি যে এক্স্যাক্টলি আপনি কি চাইতেছেন, ঠিক আছে? আমরা এমন অনেক দেখেছি যে সাপোজ আমাদের ইউনিভার্সিটি টিচার, সে ঢাকায় চারুকলা থেকে পড়াশোনা করছে সফলভাবে, এখন সে একজন টিচার ইউনিভার্সিটি, ইটস এ বিগ ডিল আর কি। তো তার ভাই, আপন ভাই হয়তো বা চাইছে যে ভাইয়া সে চারুকলায় পড়তে চায় বা চারুকলায় পড়বে, বাট সে কোথাও চান্স পায়নি, সো আলটিমেটলি সে প্রাইভেটে পড়তেছে। তো এরকম হয় এক্স্যাক্টলি। এখন আপনার জন্য কোনটা আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এনি সাবজেক্ট, আপনি কি আর্কিওলজি পড়বেন, আর্টিস্ট্রি পড়বেন, আপনি কি চারুকলায় পড়তে চান, নাকি আপনি হচ্ছে আপনি হোয়াট শুড ইউ এক্স্যাক্টলি ওয়ান্ট টু সিলেক্ট ইন ইউর লাইফ, এইটা হইতেছে আলটিমেট জায়গা আপনার জন্য থাকা উচিত সবার ক্ষেত্রে। না হলে হচ্ছে
আপনি খুবই একটা কমপ্লিকেশনে পড়বেন। তো বলেন এখন আপনার কি অবস্থা, এখন সব মিলাই কবে ভর্তি হচ্ছেন? ভর্তি ডেট তো এখনো দেয় নাই। আচ্ছা আচ্ছা, আর সাবজেক্ট চয়েস দিছি, দেখি কি হয়। ভেরি ইন্টারেস্টিং। তো শেয়ার করছেন আপুর সাথে আমাদের সবার ব্যাপারে যে হ্যাঁ আমরা শেখাচ্ছি বা দেখাচ্ছি হ্যাঁ, সবার, শেয়ার করেছি। সবার অবস্থা কিরকম, সবাই কিরকম দেখতেছে বিষয়টাকে? সবাই বিষয়টাকে অনেক ভালোভাবে নিছে। ফাইনালি মানে কেউ আশাই ছেড়ে দিছে যে আমার দ্বারা কিছু একটা হবে, এটা সবাই আশাই ছেড়ে দিছে। তো ওই জায়গা থেকেই কিছু একটা করতে পারছি। আমি যখন রেজাল্টে পাই তখন হচ্ছে আমার বোনকে ফার্স্ট কল দিছি। দিয়ে বলছি আমি না 46তম হইছি। বলতেছে ধ্যাৎ আমি তোর কথা বিশ্বাসই করি না। মানে আমি বলতেছি সিরিয়াসলি আমি তো সত্যি সত্যি 46 হয়েছে। আমি তোকে স্ক্রিনশট পাঠাচ্ছি। তারপর দেখানোর পর ও মানে খুবই খুশি হয়েছে ব্যাপারটাতে। হ্যাঁ, আমরা আপাতত তাহলে ফার্স্ট হচ্ছে আর্টিস্ট ইয়েতে যখন পড়ছে, যে ভেরি নাইস, খুব ভালো লাগছে। দুইজন বোন আসেন, পড়াশোনা করেন, ইন্ডিপেন্ডেন্ট জেনুইন ফেমিন ওমেন হয়ে যান, বাংলাদেশকে লিড দেন, নিজের ক্যারিয়ার লাইফকে প্রমোট করেন, এগিয়ে যান, আরো মানুষকে ইন্সপায়ার করেন আর্টের থ্রুতে, নিজের কনসেপ্ট যাপনের থ্রুতে, যেন তারাও অনেক ভালোভাবে আপনাদের মতো একটা অঙ্গীকারবদ্ধ হয়ে নিজের জীবনে এগিয়ে যেতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, দীর্ঘ সময় ধরে আপনার সময় দেওয়ার জন্য। আমরা বারবার দেখেছি অনেক ব্যাকল্যাশ গেল অ্যাডমিশন টেস্টে, অনেক নেটওয়ার্ক সমস্যা ছিল, বাট তার ভেতর আপনি কন্টিনিউ করলেন। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, শুভকামনা আপনার সবার জন্য। আপনার বাবা মার রিঅ্যাকশনটা কেমন, এটা আমরা লাস্ট ইনফরমেশনটা জানি। রিঅ্যাকশনটা জানার পর বলতেছে সত্যি হইছে, সত্যি কি হইছে নাহলে মানে নাকি এমনি বলতেছো আমাকে পাম মারার জন্য। আমি বলছি আরে তুমি দেখো, দেখে বলো। পরে হচ্ছে দেখানোর পর মানে খুশি হয়েছে। ভেরি নাইস। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আবারও কংগ্রাচুলেশন। আর খুব ভালোভাবে ভর্তি হয়ে যান, ইউনিভার্সিটি লাইফে যান, পড়াশোনা করেন, নিজেকে এগিয়ে নিয়ে যান। এই তো, এই হচ্ছে ব্যাপার। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের পডকাস্টের লাস্টে চলে এসেছি সাকসেস স্টোরির। খুবই দারুণ একটা ডিসকাশন গেল। আমরা ট্রাই করেছি আপনারা যারা নেক্সট সেশনে আসছেন, প্রিপারেশন নিবেন বা মনে মনে স্থির করছেন চারুকলা রিলেটেড নানাবিধ ব্যাপার নিয়ে, তারা যেন একটা কমপ্লিট ধারণা পেয়ে যান আর নিজেদের সিটকেও সিকিউর করতে পারেন আপনাদের যে জিওগ্রাফিক্যাল লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী। তো লাইফে আসলে সবকিছু ডিপেন্ড করে হচ্ছে অ্যাকশন নেওয়ার উপর। আপনি যত ইউটিউবে চারুকলা রিলেটেড টিউটোরিয়াল দেখে নেন, যত মানুষের মোটিভেশন শুনে নেন, বা আপনি যত ইন্টারন্যাশনাল আর্টিস্টের ড্রয়িং দেখেন, আপনার সিনিয়র ভাই ব্রাদারকে দেখেন, কোনোটাই কাজ হবে না যেদিন থেকে না আপনি আপনার হাতে আঁকা ড্রয়িং কি শুরু করছেন আর ডেভেলপ করছেন। সো এটাই হইতেছে ওভারঅল আলটিমেট ব্যাপার স্যাপার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে তনু। তো দেখা হবে, শুভকামনা, ভালো থাকেন। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।